কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ার হিড়িক, ফেরিঘাটে ঢল, গাদাগাদি করেই পারাপার। কষ্ট করে অনেকটা হাইটা হাইটা যাচ্ছে, কাজ কাম নাই, এই জন্য আর কি বাড়ি চলে যাচ্ছে। তো লকডাউন যদি দিয়ে ফেলে তারপর তখন আর যাওয়ার কোনো অপশন নেই। করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। আজ ৭৭ জনের মৃত্যু, অর্ধেকের বেশি চট্টগ্রাম ও খুলনায়। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। বলেছে এটা শেষ হয়ে গেলে আর কোনো অক্সিজেন পাবো না। অক্সিজেনও ছিল না, আর যা ছিল সেটা ডাক্তার ইমার্জেন্সি বলে ওটা রেখে দিয়েছে। বিধিনিষেধ নয়, টিকা নির্ভর হতে চায় সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ২৫ লাখ ডোজ মডার্না দেবে যুক্তরাষ্ট্র। লকডাউন দিতে হয় বাধ্য হয়ে, যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিডকালে বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ খরচে দিশেহারা রোগী ও স্বজন, কঠোর নজরদারির তাগিদ। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহিজিয়া, সে ওহিজা লন্ডন থেকে ভেসে আসে। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় ডাক্তার জাফরুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদলের হুমকি, এভাবে মুখ বন্ধ করা যাবে না, গণস্বাস্থ্যের ট্রাস্টির পাল্টা জবাব। চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধনে চরম ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুলে ভরা হাতে লেখা সনদের জন্য ইউপি কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন সংশ্লিষ্টরা। সোমবার থেকে আবারও কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে। ভোর থেকেই শিমুলিয়া বাংলাবাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন তারা। দলে দলে রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। সামনে ঈদ, তাই লকডাউনে বাড়ি যেতে না পারার আশঙ্কায় আগেভাগেই ছুটছেন তারা। শনিবার ভোর থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় জনসমুদ্রে। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে উঠতে দেখা যায় নারী, বৃদ্ধসহ হাজারো যাত্রীকে। ঢাকায় ছিলাম ডাক্তার দেখাইতে, লকডাউন দিয়ে হেলাই বলে হেলে গিয়ে তাড়াতাড়ি করে দেশে যায়। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ভাড়া অনেক বেশি লাগছে আর কি। স্পেশালি কিছুদিন পরে তো কঠিন লকডাউন হবে, যেতে পারবো না দেশে, এই জন্য চলে যাচ্ছে। যাত্রী চাপের কারণে শিমুলিয়া বাংলাবাজার রুটে ১৬টি ফেরির সবকটি সচল রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ যানবাহন ফিরিয়ে দিলেও থামানো যাচ্ছে না ঘরমুখী মানুষের ঢল। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় ফেরিতেই পারাপার হচ্ছেন তারা। 16টা ফেরি দিয়ে আমরা আমাদের গাড়িগুলো এবং অন্যান্য যাত্রীগুলোকে পারাপার হচ্ছে। যেহেতু লঞ্চ সার্ভিসটা বন্ধ আছে, তাই আমাদের যাত্রীর পরিমাণটা একটু বেশি। কঠোর লকডাউনের ঘোষণায় চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। ভোর থেকে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি প্রাইভেট কার, মোটরসাইকেল ও মানুষ পারাপার হচ্ছেন এই নৌরুট দিয়ে। তবে নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই, নানা অজুহাতে মাস্ক ছাড়াই চলাচল করছেন অনেকে। এদিকে বাড়তি চাপ সামলাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 20টি ফেরির মধ্যে 15টি সচল রাখা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কঠোর লকডাউনের ঘোষণায় সকাল থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকায় প্রাইভেট কার, কাভার্ড ভ্যান কিংবা মোটরসাইকেল যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। চলমান লকডাউনের মধ্যে পথের নানা ভোগান্তি সঙ্গী করে রাজধানী ছাড়ছেন নিম্ন ও মধ্য আয়ের বহু মানুষ। আসছে সোমবার থেকে কঠোর লকডাউনের খবরে রাজধানীর গাবতলীতে তাই ঢাকা ছাড়ার হিড়িক। তবে বাহন সংকটে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা ঘরমুখো মানুষের। লকডাউনের পর তো আমরা ঢাকায় বসে খাইতে পারবো না, আমার তো পেট আছে, চলা লাগবো, সেই জন্য চলে যাচ্ছে বাসায়। লকডাউনের তো কোনো অনিশ্চয়তা এখানে বাড়তেও পারে, কোনো গ্যারান্টি নেই। তো এই কারণে আমি বাসায় মা বাবা আছে, তো তাদের সাথে এই সময়টা কাটানো। ঢাকাতে ব্যবসা করে এখন আমি ঢাকাতে থাকি, আমি খাবো কি?
এখন আমি তো না খাই কি মরবো নাকি। আমাদের আশা ছিল যে আমরা ঈদের আগ পর্যন্ত কাজ করব, কিন্তু এই লকডাউনের কারণে আমরা চলে যেতেছি। প্রাইভেট কার, কাভার্ড ভ্যান বা মোটরসাইকেল যে যেভাবে পারছেন নগর ছাড়ছেন, আর যারা এগুলোও পাচ্ছেন না তারা দু পায়ে হেঁটে এগিয়ে চলেছেন সামনে। বাচ্চা চিকিৎসার কারণে থাকা লাগতো, কিন্তু থাকতে পারছে না, সামনে লকডাউন, যার জন্য চলে যাচ্ছে হচ্ছে। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আর কষ্ট করে অনেকটা হাইটা যাইতে হচ্ছে। এখান থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যায়, ওখান থেকে পার হয়ে তারপর কেটে কেটে যেভাবে আমার যেতেই হবে কষ্ট করে। আইডিয়া আমিনবাজার যাচ্ছে, বাসা থেকে আপনারা আমিনবাজার চান্দর পর্যন্ত যাবো, চান্দর থেকে অন্তত টাকা বাস যেদিকে ভেঙে যেতে হবে। কঠোর লকডাউন আরও বাড়তে পারে এই সংখ্যা থেকেও অনেকে ঈদ উদযাপনে যাচ্ছেন গ্রামে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জেও। 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছেন 77 জন। এর মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রাম ও খুলনায় 39 জন। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সীমান্তের জেলা ছাপিয়ে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে গ্রামেও। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চ ঝুঁকিতে থাকা রাজশাহী ও খুলনা অঞ্চলের চরম অবনতি হয়েছে। খুলনা বিভাগে 24 ঘন্টায় 19 জন মারা গেছেন, আর খুলনা জেলায় 427টি নমুনা পরীক্ষায় 172 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 40.3%। রোগীর চাপ বাড়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেনের চরম সংকট। অনেকবার রিকোয়েস্ট করার পর, অনেক বলার পর তারপর অক্সিজেন দিছে। অক্সিজেনও ছিল না, আর যা ছিল সেটা ডাক্তার ইমার্জেন্সি বলে ওটা রেখে দিয়েছে। সপ্তাহ ব্যবধানে পরিস্থিতির চরম অবনতি হয়েছে সাতক্ষীরায়। 24 ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন। 250 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন 281 জন। ভর্তি করার পর থেকে এখনো পর্যন্ত আমি কোনো ডাক্তারের দেখা পাইনি। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। উচ্চমাত্রা সংক্রমণ সীমান্তবর্তী জেলা যশোরে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 8 জন। 24 ঘন্টায় 951টি নমুনা পরীক্ষায় 470 জন শনাক্ত হয়েছেন। রোগীর চাপ সামলাতে সদর হাসপাতালে নতুন ওয়ার্ড চালু করা হচ্ছে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় করোনায় 9 জনের মৃত্যু হয়েছে, আর জেলায় 664টি নমুনা পরীক্ষায় শনাক্ত 171 জন, হার 19.8%। শয্যা ও অক্সিজেন সুবিধা বাড়িয়েও সামাল দেওয়া যাচ্ছে না রোগীর চাপ। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 7 জন, ঝিনাইদহ ও বগুড়ায় 3 জন করে, ঠাকুরগাঁও ও মেহেরপুরে 2 জন করে এবং চুয়াডাঙ্গায় 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনায় 24 ঘন্টায় খুলনা বিভাগে মারা গেছেন 19 জন। এই মুহূর্তে খুলনা পিটিআই মোড়ে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। তরিকুল। সাদিয়া, খুলনায় করোনা সংক্রমণের গতি কিন্তু বাড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। সেক্ষেত্রে আজকে 24 ঘন্টায় যে মৃত সংখ্যা আমরা সকাল থেকে জানিয়ে আসছি সেটি হচ্ছে 9 জন খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে আক্রান্তের দিক থেকে 427 জনের করোনা পরীক্ষায় খুলনায় 172 জনের নমুনা ধরা পড়ে করোনা আক্রান্ত হয়েছে। এবং এই 100 আক্রান্ত সংখ্যা যেমন বাড়ছে, করোনা ডেডিকেটেড হাসপাতালে চাপ তত বাড়ছে। যদিও খুলনা সদর হাসপাতালে 70 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত সুবিধা না থাকায় চিকিৎসক এবং অন্যান্য সাপোর্টিং হ্যান্ডস যারা রয়েছে তাদের সংকট থাকার কারণে সেখানে কিন্তু রোগী খুবই কম সেখানে অবস্থান করছে। এবং এছাড়াও সেখানেও কিন্তু প্রতিদিনই 1 জন বা 2 জন মারা যাচ্ছেন। কিন্তু তারপরেও কিন্তু করোনা ডেডিকেটেড হাসপাতাল যেটি মেডিকেল কলেজে, সেখানে কিন্তু 130 শয্যার বিপরীতে আজও 156 জন চিকিৎসাধীন আছেন এবং সেখানে কিন্তু মৃত হয়েছে আজকে 7 জনের। এবং এছাড়া কিন্তু সেখানে যে সংকটটা আমরা দেখছি সেটি হচ্ছে সেখানে যে চিকিৎসকের যে সাপোর্ট দেওয়ার জন্য যে হ্যান্ডসগুলো প্রয়োজন হয়, অর্থাৎ নার্স এবং ওয়ার্ড বয়, সেগুলো কিন্তু সংকট রয়েছে এবং চিকিৎসকেরও সেখানে একটি সংকট রয়েছে। এবং সেখানে
যে বিষয়টা সমস্যাটা প্রকট আকার ধারণ করছে সেটি হচ্ছে যে সময় মতো যারা অসুস্থ তারা কিন্তু অক্সিজেন পাচ্ছে না। এই বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করা হলেও তারা কিন্তু কেউ সাড়া দিচ্ছেন না এবং সেখানে অক্সিজেনের অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বলে আমরা অভিযোগ পেয়েছি সেখানকার রোগীর স্বজনদের কাছ থেকে। তবে এই বিষয়টি অতি দ্রুতভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এখানে যারা চিকিৎসা নিতে আসছেন। এছাড়া সেখানে যে শৃঙ্খলা চিকিৎসা ক্ষেত্রে সেই শৃঙ্খলা ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়েছে এক প্রকার, সেটি কিন্তু রোগীর স্বজনরা আরও দাবি জানিয়েছেন সেখানে এই শৃঙ্খলাটা আসা জরুরি। সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাদিয়া খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। করোনা প্রতিরোধে কঠোর লকডাউন নয়, টিকার উপর নির্ভরশীল হতে চায় সরকার। মানিকগঞ্জে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে দেশে 25 লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন আসার খবর জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথম দফায় 66 দিন সর্বাত্মক লকডাউন থাকলেও দ্বিতীয় ঢেউয়ের সময় নানা ক্ষেত্রেই শিথিল থেকেছে বিধিনিষেধ। তবে সম্প্রতি মৃত্যুর সংখ্যা আবারও শতাধিক হওয়ায় টনক নড়েছে সংশ্লিষ্টদের। কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ মেনে এর মধ্যে ঘোষণা এসেছে 1 সপ্তাহ কঠোর লকডাউনের। ঈদের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ মেয়াদ আরও বাড়তে পারে। সরকার বাধ্য হয়েই লকডাউনের ঘোষণা দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন দিতে হয় বাধ্য হয়ে, কারণ লকডাউনই একমাত্র কার্যকারী পন্থা এই সংক্রমণকে রোধ করার জন্য। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে, বিশ্বের সকলেই লকডাউন দিয়েই করোনাকে নিয়ন্ত্রণ করেছে এবং যারা ভ্যাকসিন নিয়েছে এবং সে দেশেও কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কিছু কিছু লকডাউন থাকে। তবে মুক্তির উপায় হিসেবে শতভাগ টিকাদানের কথা ভাবছে সরকার। চীন রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা চললেও সেটা সংখ্যায় পর্যাপ্ত হবে না। এ অবস্থায় দেশের টিকা প্রস্তুতের কেন্দ্র হিসেবে গোপালগঞ্জকে বেছে নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি আছে সেই ওষুধ ফ্যাক্টরিতে তার পাশে বা সেখানে আমরা সেই ভ্যাকসিনের তৈরি করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি স্বাক্ষর করার জন্য। এদিকে বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার 25 লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে বলে শনিবার এক টুইটে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে প্রতিদিন গড় খরচ সাধারণ শয্যায় প্রায় 13,000 টাকা আর আইসিইউতে 51,000। সেখানে মধ্যম ক্যাটাগরির বেসরকারি হাসপাতালে রোগীদের গুনতে হয় 37,000 ও 69,000 টাকা। স্বাস্থ্যসেবায় খরচের এমন তফাতে হতবাক খোদ সরকারি স্বাস্থ্য গবেষণা সংস্থাগুলোই। রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে কঠোর নজরদারির তাগিদ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। সরকারি হাসপাতালে কোভিড রোগী প্রতি ব্যয় 1,28,000 টাকা। এর মাত্র 18% ব্যয় করেন রোগীরা। বাকি খরচের দায়ভার নিচ্ছে সরকার। করোনা চিকিৎসা যে ব্যয়বহুল তার হিসেব পাওয়া যায় সরকারি সংস্থার গবেষণার পাশাপাশি বাস্তবেও। 4 মাসের মতো ছিলাম। অন্য হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতাল তো সেটা কম। প্রাইভেটে করিয়েছি সিকেডিতে শ্যামলী, সেখানে তো অনেক ব্যয়বহুল ব্যাপার। তবে সরকারি হাসপাতালে ব্যয়টা সহনশীল হলেও উল্টো চিত্র বেসরকারি হাসপাতালে। কোভিড শুরুর প্রথম 9 মাসে 4টি সরকারি হাসপাতালে 31,147 জন রোগীর জন্য সরকারের খরচ 466 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে 60% প্রায় 280 কোটি টাকা খরচ হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতায়। অন্যদিকে বেসরকারি হাসপাতালে 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ 24 কোটি 73 লাখ টাকা, যার মাত্র 5.7% চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ব্যয় করেছে হাসপাতালগুলো। প্রশ্ন উঠছে, এত তারতম্য কতটা গ্রহণযোগ্য? গভর্নমেন্টের যদি মনে করেন যে বাজেটও বাড়ানো হলো কিন্তু জনগণের পকেট থেকে যেভাবে টাকা খরচ হচ্ছে সেভাবে হলো, তাহলে তো এই বাজেট বাড়ানোর খুব বেশি সফলতা নাই। অন্যদিকে সরকারি গবেষণা সংস্থা বলছে, মহামারীর এই দুঃসময়ে শুধু মুনাফার কথা না ভেবে চিকিৎসা সেবায় সংশ্লিষ্টরা মানবিক না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। অতিরিক্ত খরচের কারণে প্রায় 16% মানুষ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের শিকার হয়, অর্থাৎ বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় করে তারা। সংশ্লিষ্টরা বলছেন, কোভিড দুঃসময়ের সুযোগ নিয়ে কোনো হাসপাতাল যেন রোগীদের ভোগান্তির কারণ না হয় সেটি নজরদারিতে রাখতে হবে সরকারকেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে প্রকাশ্যে হুমকি দিলেন ছাত্রদলের নেতারা।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাকে এই হুমকি দেওয়া হয়। পরে ডাক্তার জাফরুল্লাহ বলেন, হুমকি দিয়ে মুখ বন্ধ করা যাবে না। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া। সে ওহী লন্ডন থেকে ভেসে আসে, এনারা এক একজন। করোনাকালীন শিক্ষা বাজেট প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই বিএনপি ও তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন তিনি। জাফরুল্লাহ বলেন, তারেক রহমানের উচিত রাজনীতি ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দেয়া। আমি বারে বারে বলেছি, তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতের লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তেড়ে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসার সহ উত্তেজিত কয়েকজন নেতা। না, আপনাদের নেতা দাদা কেউ না তো বটে, আপনাদের ভালোর জন্যই করতেছে, আপনাদের ভালোই বুঝেন না আপনারা। হুমকি দেওয়ার সময় ডায়াসে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। পরে ডাক্তার জাফরুল্লাহ বলেন, তিনি হুমকিকে পরোয়া করেন না। আমার মতো লোককে যাদের বয়স হয়েছে, ওই ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। আমি যেটাকে ভালো মনে করব, যেটা জাতির জন্য উপযুক্ত মনে করব, যেটা জাতির জন্য প্রয়োজন মনে করব, সেই সম্পর্কে কথা বলেই যাব, সেটা কারো পছন্দ হোক বা নাই হোক। এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ওখানে তারা করছে এক ব্যক্তির বন্দনা, এই কিছুক্ষণ আগে এখানেও দেখলেন এক ব্যক্তির বন্দনা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নাম ও বয়স সহ নানা ভুলের কারণে চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধন করতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। ম্যানুয়াল থেকে অনলাইনে জন্ম সনদ করতে গিয়ে ধরা পড়ছে 60 থেকে 70% বেশি ভুল। এতে সনদ পেতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি 200 থেকে 300 টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলো ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মনমোহনশীল তার প্রবাসী ছেলের জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করতে এসে বিপাকে, কারণ নামে লিটন কান্তিশীলের জায়গায় ভুলে এসেছে নাথ। 2-3 দিন ঘুরে নিবন্ধন সংশোধন ফর্ম পূরণ তো দূরে থাক, এখনও নিতে পারেননি সিরিয়াল নম্বরও। আর পর অনলাইন করাতে পারছি, তো অনলাইন আর যাইতুন করাইছি না তাইছি আর সিল বংশশীল। স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করাতে লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন, শুধু তাই নয়, সাথে লাগবে মা বাবারও অনলাইন নিবন্ধন। এছাড়া সব শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সম্বলিত ইউনিক আইডি করাতেও লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন। তাই সনদ পেতে রীতিমতো যুদ্ধে নেমেছেন শিক্ষার্থী সহ মানুষেরা। ইউপি কর্মকর্তাদের গাফিলতির কারণে নানা হয়রানি ও ভোগান্তির পাশাপাশি বাড়তি 300 টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। আমার আম্মুর নামটা বলছিল, সেজন্য সংশোধন করতে আসছি, 200 জায়গায় 400 দিয়ে দিছে, এটা ভুল হয়েছে আমার। অনলাইনে জন্ম নিবন্ধন করাতে চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে বলছে ইউনিয়ন পরিষদ। আমি রাত দিন পরিশ্রম করছি, আমার সচিব সহ, আমার উদ্যোক্তা সহ, আমাদের মেম্বার সহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, তাদের কাছে চূড়ান্ত তথ্য আসলে আলাদা ডেস্ক চালু করে দিচ্ছেন সনদ 15 মিনিটেই। আলাদা কম্পিউটার, আলাদা ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ দিয়ে রাখলাম এবং আমরা সেবার নাম দিলাম 15 মিনিট সার্ভিস। পাসপোর্ট, এনআইডি ও ভোটার তালিকা সহ গুরুত্বপূর্ণ 16 ধরনের সেবা পেতে নাগরিকদের জন্ম সনদ প্রয়োজন হওয়ায় বেড়েছে এর গুরুত্ব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কঠোর লকডাউনের ঘোষণায় হিড়িক পড়েছে রাজধানী ছাড়ার। সময় গড়ানোর সাথে সাথে ঢাকার প্রবেশ মুখগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। এই মুহূর্তে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, সাদিয়া, সোমবার থেকে 7 দিনের জন্য শুরু হবে কঠোর লকডাউন। আর ঠিক এই ঘোষণা আসার পরপরই কিন্তু রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। এই মুহূর্তে আমি গাবতলীতে রয়েছি, যেখানে সকাল থেকে ঘরমুখো মানুষের ঢল ছিল এবং এই মুহূর্তে এখনও আমরা সেটি দেখতে পাচ্ছি। আসলে যে যার মতো যেভাবে করে পারছে তারা কিন্তু ঢাকা ছাড়ছে পায়ে হেঁটে, কেউ বা ঠেলাগাড়িতে চলে, কেউ মাইক্রোবাস ভাড়া করে, কেউ বা উবার কিংবা হচ্ছে যে মোটরসাইকেল রাইড
রাইড রয়েছেন সেই রাইডে করে। তবে একটি বিষয় যেটি আপনাকে জানাতে চাই, ঢাকার সাথে দূরপাল্লার যেই বাস চলাচল বন্ধ রয়েছে অন্যান্য জেলার সাথে, সেটির কারণে কিন্তু এই ঘরমুখো মানুষের ভোগান্তি অনেকটাই বেড়েছে। তারা বলছেন যে তাদেরকে বিভিন্ন জায়গায় ভাগাভাগি হয়ে কিন্তু তাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর তারা প্রয়াস চালাচ্ছেন। পাশাপাশি দীর্ঘ পথ কিন্তু তাদেরকে পায়ে হাঁটতে হচ্ছে। তাদের সাথে থাকা যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে এই মানুষগুলো সকাল থেকে হাঁটা শুরু করেছেন। দুপুরের তপ্ত রোদে আমরা তাদেরকে হাঁটতে দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা প্রায় 7:30 বাজে। এই মুহূর্তেও কিন্তু রাজধানী থেকে যেসব মানুষ ঘরমুখো যারা রাজধানী ছাড়ছেন তাদের কিন্তু ঢল আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে এই যেহেতু স্বাভাবিকভাবে দূরপাল্লার যে বাস চলাচল বন্ধ রয়েছে সেহেতু তারা ভেঙে ভেঙে যাচ্ছেন এবং এতে কিন্তু তাদের যানবাহন খরচ কিন্তু অনেক বহুগুণ বেড়ে চলেছে। বিশেষ করে বাস চলাচল বন্ধ থাকায় কিন্তু মাইক্রোবাস কিংবা অনেকেই কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করছেন কিংবা ঠেলাগাড়িতে করে ভাগ হচ্ছেন। তবে দীর্ঘ পথ এই যেসব মানুষ এখন ঢাকা ছাড়ছেন তারা কিন্তু আসলে তারা পায়ে হেঁটেই কিন্তু বেশিরভাগ সময় তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার একটি প্রচেষ্টা চালাচ্ছেন। সাদিয়া, যেটি বলতে চাই যে দেশে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় COVID-19 বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে সরকার কিন্তু সোমবার থেকে টানা 7 দিন কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তটি সামনে আসার পরপরই কিন্তু রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সাদিয়া, কঠোর লকডাউনের ঘোষণায় ঘরমুখো মানুষের খবর জানাতে গাবতলী বাসস্ট্যান্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী মার্জিয়া মুমু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক, ফেরিঘাটে ঢল, বিধিনিষেধ নয়, টিকা নির্ভর হতে চায় সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। 25 লাখ ডোজ মডার্না দেবে যুক্তরাষ্ট্র। করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। আজ 77 জনের মৃত্যু, অর্ধেকের বেশি চট্টগ্রাম ও খুলনায়। হাসপাতালে হিমশিম অবস্থা। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া। সে ওহী লন্ডন থেকে ভেসে আসে। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় ডাক্তার জাফরুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদলের হুমকি। এভাবে মুখ বন্ধ করা যাবে না, গণস্বাস্থ্যের ট্রাস্টির পাল্টা জবাব। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।